তো স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল বাবা। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। নালন্দা মহাবিহার স্থাপিত হয় কুমারগুপ্তের সময়। আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়? হাতিগুম্ফা। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল? গঙ্গা যমুনা উপত্যকা। গুপ্ত সাম্রাজ্যে প্রদেশগুলিকে কি বলা হতো? ভুক্তি। বেদের অপর নাম কি? শ্রুতি। পরবর্তী বৈদিক যুগে মৃৎ পাত্রগুলি কি নামে পরিচিত? চিত্রিত ধূসর মৃৎপাত্র। পরবর্তী বৈদিক যুগে কি কি চাষ হতো? ধান, গম, যব। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে হরি সেন। ঋগ্বৈদিক যুগে প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? গুরু। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম লেখো। অসমক। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি ছিল? পাটলিপুত্র। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। আর্য কোনো ড্যাশ শব্দ নয়, জাতিবাচক। বেদ শব্দ এসেছে ড্যাশ শব্দ থেকে? বিদ শব্দ থেকে। ঋগ্বেদে ড্যাশ পর্বতের উল্লেখ নেই? বিন্ধ্য। বৈদিক সমাজে ড্যাশ খেলা ছিল জনপ্রিয়? পাশা। তীর্থঙ্কর বলা হতো ড্যাশকে? জৈন ধর্মের প্রধান প্রচারককে। সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের ড্যাশ দরকার ছিল? শক্তিশালী সেনাবাহিনী। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর যে কোনো 4টি। সভা ও সমিতি কি? ভূমিকা। বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা। বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে। সমিতি। গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাকে পরামর্শ দান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। বেদের অপর নাম শ্রুতি কেন? বেদের অপর নাম শ্রুতি কারণ বেদ মূলত গুরু শিষ্য পরম্পরায় কানে কানে শুনে মনে রাখার মাধ্যম। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। এই কারণে বেদের অপর নাম শ্রুতি, যার অর্থ যা শোনা গেছে। ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? ঋগ্বেদে প্রধানত হিমালয় পর্বত এবং কাশ্মীরের মুজবান শৃঙ্গের উল্লেখ আছে। চিত্র ধূসরমাটির পাত্র কি? চিত্র ধূসরমাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। গৃহস্থলীর কাজে আর্যবাসীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল। পরবর্তী বৈদিক যুগে ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো। এই ধরনের পাত্রগুলি চিত্রিত ধূসরমাটির পাত্র নামে পরিচিত ছিল। দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো? বল্লভীয় ধর্মসভায় জৈনদের পালনীয় ধর্মীয় রীতিনীতির সঙ্গে অঙ্গ উপাঙ্গ মূল সূত্র যোগ করা হয়। এগুলিকে একত্রে দ্বাদশ অঙ্গ বলে। এই দ্বাদশ অঙ্গ জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থ। বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? কি কি? বৈদিক সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তর ভারতে থেকে যাওয়া জৈনরা পার্শ্বনাথের অনুশাসন মেনে শ্বেত বস্ত্র বা সাদা কাপড় পরতেন। এরা শ্বেতাম্বর নামে পরিচিত। শ্বেতাম্বরের নেতা ছিলেন স্থূলভদ্র। দশরা যুদ্ধ বলতে কি বোঝো? দশরা যুদ্ধ ছিল প্রাচীন ভারতের সংঘটিত একটি যুদ্ধ, যেখানে ভারত উপজাতির রাজা সুদাস 10 জন রাজার একটি জোটকে পরাজিত করেন। এই যুদ্ধটি ঋগ্বেদের 7ম মণ্ডলে বর্ণিত আছে এবং এটি পারঞ্চি নদীর তীরে সংঘটিত হয়েছে। এই যুদ্ধের ফলে ভরতরা পাঞ্জাব অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। ক্ষত্রপ কাদের বলে? ক্ষত্র, মহাক্ষত্র শব্দগুলি রাজকীয় উপাধি। পারস্যের রাজা বা প্রদেশগুলির স্ট্র্যাপি বলা হয়। এই স্ট্র্যাপির শাসক স্ট্র্যাপ শব্দের ধ্বনি বিকৃত ঘটে হয় ক্ষত্রপ। শক রাজার মধ্য ও পশ্চিম ভারতের রাজ্য গড়ে তুলে এই ক্ষত্রপ মহাক্ষত্র উপাধি নেন। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। টিকা লেখো। এলাহাবাদ প্রশস্তি। গুপ্ত বংশে বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ। রচয়িতা: এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। প্রশস্তিটি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। গুরুত্ব: এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়া সমুদ্রগুপ্তের আর্যভট্ট, দাক্ষিণাত্য বিজয় সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। এই কারণে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ।
টিকা লেখা অশোকের ধম্ম। সম্রাট অশোক ধম্ম প্রচার করেছিলেন। অশোকের ত্রয়োদশ লিপিতে ধম্ম কথাটি উল্লেখ আছে। ধর্মের মূল কথা হিংসা না করা। ধর্মে প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা হয়। তাছাড়া পিতা মাতা সহ সব গুরুজনদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়। ধনী দরিদ্র সব মানুষের জন্যই তিনি ধর্মের আদর্শ প্রচার করেন। টিকা লেখ চতুরাশ্রম প্রথা। আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে বিভক্ত। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসে বিভক্ত। চতুরাশ্রম প্রথা। 1. ব্রহ্মচর্য। এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গুরুগৃহে থেকে পড়াশোনা করত। গৃহস্থ। পড়াশোনা শেষে ছাত্ররা নিজের বাড়ি ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত এবং যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ। এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। সন্ন্যাস। মনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্র ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। পঞ্চম মহাব্রত কি? পার্শ্বনাথ জৈনদের 4টি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পার্শ্বনাথের চতুরাশ্রম হলো কোনো প্রাণী হত্যা না করা, 2. মিথ্যা কথা না বলা, 3. অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4. নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন দেখে নাও। 1. খবর সঙ্গ, 2. নজরদারি। পরের প্রশ্ন রয়েছে দেখো তো 6 দাগে লিখিত যে কোনো 2টি প্রশ্ন প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো দেখে নাও। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, অবশ্যই কিন্তু আমার ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের খাতে নোট ডাউন করে নেবেন। পরের প্রশ্ন দেখো পয়েন্ট করে, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা। পরের পয়েন্টের উত্তর দেখে নাও। তারপরে দিগম্বর কাকে বলে? টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ। 2 + 3 দেখুন দিগম্বর। তারপর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ 8টি মার্গ। সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ জীবিকা, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি এবং সম্যক সমাধি। নেক্সট, শাসক হিসেবে সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করে রাজ্য জয়, 2 দিয়ে শাসক হিসেবে কৃতিত্ব, 3 বহুমুখী প্রতিভা, 4 বিদ্যোৎসাহিতা, 5 সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, 6 পরধর্ম সহিষ্ণুতা। পরের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। 16টি মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত মগধ বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং মগধকে কেন্দ্র করে সাম্রাজ্য গঠিত হয়। মগধের উত্থানের কতগুলি কারণ দেখা যায়। 1 ভৌগোলিক অবস্থান, 2 আর্থিক সমৃদ্ধি, 3 হস্তি বাহিনী, 5 সুযোগ্য নেতৃত্ব, শেষ পয়েন্ট উপসংহার। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললাম। আচ্ছা নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে।